প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই ভারতীয় চাল নিয়ে আর কত চালবাজি করবে ইউনূস সরকার। এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে কথা বলবো। গতকাল দুটো খবর দেখলাম চাল নিয়ে চালবাজি। বাংলাদেশের চাল কিছুটা ঘাটতি থাকে বলে আমাদের প্রতি বছর প্রায় 15-20 লক্ষ মেট্রিক টন চাল আসলে আমদানি করতে হয়, এবং চাল উৎপাদনে বিশ্বের তৃতীয় দেশ। সবচেয়ে বড় উৎপাদনকারী চীন এবং ভারত কাছাকাছি। গত বছরের পরিসংখ্যান বলছে চীন উৎপাদন করেছে 14,52,00,000 মেট্রিক টন এবং ভারত উৎপাদন করেছে 14,50,00,000 মেট্রিক টন। আর তৃতীয় হচ্ছে বাংলাদেশ। চীন যা উৎপাদন করে তাদের নিজেদের জনগণের জন্যই লেগে যায়, যার কারণে তারা আসলে রপ্তানি বড় খেলোয়াড় নয়। বাংলাদেশও রপ্তানির কোনো খেলোয়াড়ই নয়। বাংলাদেশে চাল রপ্তানি পুরোপুরি নিষেধ। শুধুমাত্র সরকারের অনুমতি নিয়ে সীমিত পরিসরে সুগন্ধি চাল রপ্তানি করা যায়। কিন্তু বাংলাদেশ বা সারা বিশ্বে চাল রপ্তানির সবচেয়ে বড় খেলোয়াড় হচ্ছে ভারত। বিশ্বের প্রায় 150 দেশে চাল রপ্তানি করে ভারত। বিশ্বের টোটাল চাল সরবরাহ রপ্তানি, সারা পৃথিবীতে যে চালগুলো রপ্তানি হয় সারা পৃথিবীর, এর 40% চাল রপ্তানি হয় ভারত থেকে। ভারতের চাল সারা বিশ্বের চালের দর বা চালের বাজার দর নিয়ন্ত্রণ করে। এই পরিসংখ্যানগুলো এই জন্যই বলা যে বর্তমানে ইউনূস সরকার চাল নিয়ে বেশ খানিকটা চালবাজি করছে। আসলে ভারতীয় চাল কিনছে কোথার থেকে? আপনি দেশগুলো যদি একটু খেয়াল করেন, কদিন আগে শুনলেন কি দুবাই থেকে। ইউনাইটেড আরব আমিরাতের দুবাই থেকে ইউনাইটেড আরব আমিরাত কয় কেজি চাল উৎপাদন করে না। গতকালকে আরেকটি খবর জানা গেল যে চাল আমদানি করবে কোথার থেকে? সিঙ্গাপুর থেকে এভাবেই বলা হচ্ছে, কিন্তু সিঙ্গাপুরি প্রতিষ্ঠানের মাধ্যমে চাল আমদানি করবে বাংলাদেশ। আগে সিঙ্গাপুর দেশটা নিয়ে একটু ধারণা পাওয়া দরকার আপনাদের। সিঙ্গাপুরে ল্যান্ড এতই কম এবং তারা প্রত্যেকটা ভূমির সর্বোত্তম ব্যবহার করে। সিঙ্গাপুরের 90% খাদ্যপণ্য বাহির থেকে আমদানি করতে হয়। সেখানে শাকসবজি, ফলমূল সামান্য কিছু উৎপাদন হয়। চাল তো উৎপাদন হয় না, 1 কেজি চালও উৎপাদন হয় না। যদি বলতে হয় এইভাবে বলতে হবে। সিঙ্গাপুরের টোটাল আয়তন আপনি যদি বাংলাদেশের কোনো অংশের সাথে একটু তুলনা দেই, তাহলে এই যে ঢাকার 2 সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মিলিয়ে কতটুকু হবে? 700 বর্গ কিলোমিটারের মতো হবে। সিঙ্গাপুরের টোটাল আয়তন হচ্ছে 700 বর্গ কিলোমিটারের কিছু বেশি। সিঙ্গাপুর অনেক উন্নত জীবন ব্যবস্থা, উন্নত সব কিছু, কিন্তু কৃষির জায়গায় শূন্য। সেই সিঙ্গাপুর থেকে চাল আমদানি করবে। সেই সিঙ্গাপুর থেকে চালটা আসলে সিঙ্গাপুরের চাল না, ভারতীয় চাল আমদানি করবে। সিঙ্গাপুরে আগে বাংলাদেশের টাকাটা যাবে, সেখান থেকে ভারতে যাবে। ভারত সবচেয়ে বড় খেলোয়াড়। ভারতীয় চাল আপনি ভারত থেকে আমদানি করছেন না, সিঙ্গাপুর থেকে কেন? 15-20% বেশি দিয়ে আপনাকে আমদানি করতে হবে না? কিংবা দুবাই থেকে কেন? ভারতীয় চাল দুবাই থেকে আপনি আমদানি করবেন কেন? সেখানে 15-20% বেশি দিতে হবে না? আপনি সরাসরি ভারত থেকে আমদানি করবেন না কেন? এই বৈরিতা কার? এর বোঝা কার উপরে এগিয়ে পড়বে? বাংলাদেশের জনগণের উপর। আরেকটি খবর যে পাকিস্তান থেকে চাল আমদানি করছে 1 লক্ষ মেট্রিক টন। সিঙ্গাপুরেরটা বললাম, সিঙ্গাপুর থেকে 50,000 মেট্রিক টন। এর আগে দুবাই থেকেও এই সমসংখ্যক। পাকিস্তান থেকে 1 লক্ষ মেট্রিক টন চাল উৎপাদনে পাকিস্তান বিশ্বে 9ম, বাংলাদেশের থেকেও পিছনে। পাকিস্তান চাল রপ্তানি করে। পাকিস্তানের চালের চাহিদার চেয়ে গমের চাহিদা বেশি, চাল কিছু রপ্তানি করে, কিন্তু ভারতের চালের চেয়ে পাকিস্তানের চালের দাম আসলে বেশি। এবছরের শুরুতেও পাকিস্তান থেকে 50,000 মেট্রিক টনের মতো চাল আমদানি করেছে। দাম যদি বিবেচনা করেন, ভারতীয় চালের থেকে পাকিস্তানের চালের দাম বেশি হবে। একটা টেন্ডার আহ্বান করেছে সরকারিভাবে যে স্থানীয় বাজার থেকে 1 লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ করবে এবং করে সেটা বাংলাদেশে রপ্তানি করবে।
আমার বিকল্প উৎস খোঁজার কথা বলা হয় যে ভারতের বিকল্প উৎস, কখনো কখনো পেঁয়াজের বিকল্প উৎস খোঁজা হয়, কখনো কখনো চালের বিকল্প উৎস খোঁজা হয়। আমার বিকল্প উৎসটা যদি ভারতের থেকে বেটার না হয়, তাহলে সেই বিকল্প উৎস আমার কি কাজে লাগবে? আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে ভারতের সরাসরি কোনো ভারতীয় প্রতিষ্ঠান থেকে যদি আমি চালটা কিনি, আমি কম দামে পাবো। সিঙ্গাপুরের প্রতিষ্ঠান দিয়ে আমি চাল কম দামে পাবো না, দুবাইয়ের প্রতিষ্ঠান দিয়ে চাল কম দামে পাবো না, কিংবা পাকিস্তানে উৎপাদিত চালও যদি আমি আমদানি করি, ভারতের থেকে নিশ্চিত করে বলা যায় যে দামটা বেশি থাকবে। তাহলে আমি কেন বিকল্প উৎস খুঁজবো? এগুলো বিকল্প উৎস তুচ্ছ কিছু নয়। মোদ্দা কথা, বর্তমান বন্দোবস্ত, বর্তমান সরকারের মূল মাথা ব্যথার কারণ হচ্ছে ভারত। আর পাকিস্তানকে সুযোগ দিতে হবে, পাকিস্তানকে অর্থনৈতিক সুবিধা দিতে হবে, যার কারণে পাকিস্তান আসলে মিসকিন দেশ। পাকিস্তান ভঙ্গুর একটা দেশ, ভঙ্গুর অর্থনীতির দেশ। অর্থনৈতিক অবস্থায় যদি চিন্তা করেন, বিশ্বের 35তম অর্থনীতির দেশ বাংলাদেশ, 42তম অর্থনীতির দেশ পাকিস্তান, অর্থাৎ পিছিয়ে পড়া একটা দেশ। সেই দেশ থেকে আমরা তাদেরকে ব্যবসা দিচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যেই করাচি বন্দর এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে জাহাজ চলাচল চালু হয়েছে। বিভিন্ন সময়ে পণ্য আসছে, চাল আসছে, চিটাগুড় আসছে, কয়েকদিন আগে মাদক আসলো, পাখির খাবার বলে মাদকও এলো। এবং এসবের আড়ালে যে অস্ত্র আসছে না এটাও বলা যাবে না, অস্ত্রও আসছে। আমরা উল্টো পথে চলছি। চাল নিয়ে চালবাজি চলছে, চাল নিয়ে চালবাজি চলবে। ভারত থেকে চাল কিনবো সরাসরি, সেটি না করে এদিক ওদিক করে কিনছি। আসলে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, আমরা হাজার বকবক করে লাভ নেই। বাংলাদেশের মানুষকে শিক্ষিত হতে হবে, বুঝতে হবে, জানতে হবে, নইলে বাংলাদেশের কোনো মুক্তি নেই। তবে বাংলাদেশ জানা বোঝা সেটা তো সুদূরের ব্যাপার। স্বেচ্ছাচারিতার একটা সীমা আছে, স্বেচ্ছাচারিতার সীমা ছাড়িয়ে গেছে বর্তমান সরকার। এই সীমা ছাড়া সরকারের অবসান হবে খুব শীঘ্রই এবং বাংলাদেশ মুক্ত হবে, মুক্তি পাবে। শুধু চাল নিয়ে চালবাজি কেন, কোনো কিছু নিয়ে চালবাজি বা ভাঁওতাবাজি চলবে না। সময় আমরা গুনছি, সময়টা কবে শেষ হবে, আমরা সেই সময়ের প্রত্যাশায়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।